দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনারা জানেন যে বাংলাদেশের একটি বিস্তীর্ণ এলাকায় আমরা মানে কক্সবাজার এলাকায় সেখানে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে এবং রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে একটি অত্যন্ত দুঃখজনক কিংবা উদ্বেগজনক একটি খবর ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিদেশি সহায়তা যারা সেখানে দিতেন, সেই বিদেশি সহায়তার উপরই মূলত রোহিঙ্গাদের সেখানকার থাকা, খাওয়া, ভরণ পোষণ, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা সবকিছু নির্ভর করে। কিন্তু আমরা সম্প্রতি গণমাধ্যম থেকে জানতে পারলাম যে রোহিঙ্গাদের জন্য যে খাবারের যে বাজেটটি, সেই বাজেটটি 50% অর্ধেক কমিয়ে দিচ্ছে জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন WFP। তারা এই সহায়তাটি দিত এবং সেটি আগামী 1 এপ্রিল থেকে কমিয়ে অর্ধেক করে নিয়ে আসা হবে। সো এই এমন একটি অবস্থায় বাংলাদেশের মতো একটি দেশে এই যে একটি বড় বোঝা, বাংলাদেশ অনেক বছর ধরে এটিকে মাথায় বহন করে নিয়ে যাচ্ছে এবং এই ফান্ড কাটিং এর মাঝখানে আমরা জানি যে USAID নানা দেশে তাদের যেই সহায়তা যেগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে বন্ধ করে দিচ্ছে, তারা স্থগিত রেখেছে অনেক ক্ষেত্রে, যদিও খুব হিউম্যানিটেরিয়ান যে জায়গাগুলো, খাদ্য, চিকিৎসা, এরকম জায়গাগুলোতে তারা বন্ধ করছে না, কিন্তু সামগ্রিকভাবে তার একটা ইম্প্যাক্ট হচ্ছে। ফলে বাংলাদেশের রোহিঙ্গাদের উপর এই যে আন্তর্জাতিক ফান্ড ক্রাঞ্চ কিংবা তারা যে তহবিল সংকোচনের নীতি নিয়েছে, সেটি কি প্রভাব ফেলবে, কি প্রতিক্রিয়া ফেলবে, সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর কাউসার আহমেদ। তিনি উইনিপেগে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, কিন্তু তার চাইতে বড় পরিচয় হচ্ছে তিনি রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন। কানাডা ভিত্তিক কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডা নামে একটি বেসরকারি সংস্থা, যে সংস্থাটি বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে বেশ অনেক দিন ধরে তারা কাজ করছে, রিসার্চ করছে, সরেজমিনে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, অবলোকন করছে। সেই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর কাউসার আহমেদ। ডক্টর কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে এবং সময় দিতে রাজি হয়েছেন সেই জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই রিকোয়েস্টটুকু করার জন্য, এবং আমি খুবই আনন্দিত আমাদের আপনার দর্শকদের এবং ফলোয়ারদের জন্য হয়তো আমরা কিছু ইম্পর্টেন্ট কথা আজকে বলতে পারবো। আমরা যদি শুরুতে মূল আলোচনায় চলে যাই, যে খবরটি আমরা দেখলাম বাংলাদেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে মূলত প্রথম নিউজটি ব্রেক হয়েছে যে WFP আগামী 1 এপ্রিল থেকে রোহিঙ্গাদের মাথা পিছু খাবারের জন্য যে $12 করে আগে বরাদ্দ ছিল, সেটি কমিয়ে 50% কমিয়ে $6 নিয়ে আসছে। এই যে পরিস্থিতিটি, প্রথমত আমরা একটু বুঝতে চাইবো, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এমন একটি অবস্থা কেন হলো এবং এর ফলে সামগ্রিকভাবে বাংলাদেশে আমরা আসলে কি ধরনের একটা প্রতিক্রিয়ার মুখোমুখি হব। শওকত ভাই, আবারও ধন্যবাদ। আপনি খুবই প্রাসঙ্গিক একটি বিষয় আজকে আনলেন, এবং আমার মনে হয় আমরা যারা বাইরে থেকে কাজ করি আমাদের একটা পার্সপেক্টিভ আছে, এবং ভেতরে যারা আছেন বাংলাদেশের মধ্যে এবং স্পেশালি ক্যাম্পের মধ্যে আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মিস্টার মোশাররফ, উনিও আছেন, ওনার সাথে আমরা একটু পরে কানেক্টেড হব। বাট প্রথমে আপনার প্রশ্নটির একটি সরাসরি উত্তর দিতে চাই। এটি একটি ভয়াবহ সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিটা 3টি অংশ আছে। প্রথমত হচ্ছে যে ফুড কাট, $12 থেকে $6 প্রতিদিন। এই জিনিসটা যেটি হলো সেটি কেন হলো, এটা USAID এর একটা অংশ, ডেফিনেটলি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেটি মনে হয় হারিয়েছে, যার জন্য তারা ওভারঅল অ্যাসেসমেন্ট করে শুধু রোহিঙ্গাদের জন্য না, তারা বিভিন্ন ওয়ার্ল্ডের যে সমস্ত কনফ্লিক্ট জায়গাতে তারা কাজ করে, যেখানে খাবার সাপ্লাই করে, তারা সবগুলোতেই কাট করেছে। তবে আমি আজকে যে চিঠিটি RRRC কে দেওয়া হয়েছে, ওই চিঠিটি আমার সামনে আছে, আমি কিছু অংশ পরে শোনাবো ইংরেজিতে। তবে এটি হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস যেটি হচ্ছে যে রোহিঙ্গা যারা ক্যাম্পে আছে, আপনারা সবাই জানেন যে তাদের কিন্তু কোনো লাইভলিহুড, জীবন নির্বাহের জন্য কোনো ধরনের অ্যাক্টিভিটিস করা নিষেধ। এবং ক্যাম্পের মধ্যে যারাই গিয়েছেন সোফার, তারা আমার সাথে একমত হবেন যে লাইভলিহুড যে অ্যাক্টিভিটিস গুলো চালানো যায় খাবার তৈরি করার জন্য, এ ধরনের কোনো জায়গাও কিন্তু নেই। হাইলি কনজেস্টেড, এবং 20,000 হেক্টর এলাকা জুড়ে 34টি ক্যাম্প আছে, এবং কুতুপালং, বালুখালী দুইটা যেটা সবচেয়ে বড়, ওগুলোতেও আপনার তিল ধারণের জায়গা নেই, এবং ক্যাম্পের পপুলেশন প্রতিদিনই বাড়ছে, আপনারা সবাই জানেন। অতএব কোথায় আপনার খাবার তারা চাষ করবে,
এবং তারপরে এটি তারা ব্যবহার করবে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে, যেটি খুবই উদ্বেগজনক, সেটি হচ্ছে যে খাবার তো কমে গেল। এখন খাবার যেটি দেয়া হয় ট্র্যাডিশনালি WFP থেকে, সেগুলো হচ্ছে চাল, ডাল, তেল, নুন এবং কিছু পরিমাণে শর্করা, আটা এবং এখন কথা হচ্ছে এগুলো অল্টারনেট কোথায়, তারা যাবে কোথায় এগুলো কিনতে? কারণ যতটুকুই তারা সংগ্রহ করছিল এটি তাদের চলে যাচ্ছিল কোনো মতে দুবেলা তিনবেলা রেশন করে, কিন্তু এটি শেষ হয়ে যাওয়ার পরে এখন তাদের অল্টারনেট সোর্স কোথায় এটি কিন্তু কিছুই জানা নাই। এবং ফাইনালি আমি বলবো যে কিছু কিছু জায়গায় আমি রিয়াকশন দেখলাম, অনেকেই সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন আপনার এই নিউজটা আসার পরে, যে এটি শোনা যায় এবং আমিও নিজেও কিছুটা অবগত আছি যে এই রেশনগুলো বাইরে মার্কেটে বিক্রি হয়, কিন্তু এটি শুধু একটা পার্শিয়াল একটা অংশ। দর্শক শ্রোতা মণ্ডলী, আমি খুব অথরিটি নিয়েই বলছি এই বিষয়ে, আমি 2018 থেকে জড়িত আছি, প্রত্যক্ষভাবে আমি অনেকবারই গিয়েছি। এই যে অংশটুকু আপনারা বলছেন, যে যতটুকু অবগত আছেন আপনারা, এটি কিন্তু একটা পার্শিয়াল অংশ। কারণ হচ্ছে মার্কেটে তারা যে অংশটুকু আপনারা দেখছেন বিক্রি করে, এটা কেন করে জানেন? এটি করে ওদের প্রোটিনটুকু সংগ্রহ করার জন্য, কারণ ওদের তো প্রোটিন কেউ তো দিচ্ছে না সাপ্লাই, শুধু ড্রাই ফুড গুলো দেওয়া হচ্ছে। প্রোটিন বলতে মাছ অথবা মাংস কিছু একটা তো তারা খাবে, তারাও তো মানুষ আমার আপনার মতো, এবং ওই অংশটুকু ওরা বিক্রি করে আসলে ওটি কিনে, এবং এটি হয়তো আপনারা দেখছেন। তো সামগ্রিকভাবে শওকত ভাই, এটা আমার মনে হচ্ছে অসম্ভব একটি জটিল একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। এখন আমরা যদি ঠিক এই এইড কাটের জায়গাটায় থাকি, যে WFP তারা তাদের এইডটাকে কাট করে দিয়েছে কারণ ইউএস এইডের টাকাটা তারা পাচ্ছে না, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ছিল সবচেয়ে বড় ডোনার, তারা সেখানে ডেভেলপমেন্ট পার্টনার, এবং তাদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি বাইডেন প্রশাসনের সময়। এই জায়গাটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো, আপনি তো মানে জিও পলিটিক্স নিয়ে কাজ করেন, ওয়ার্ল্ড পলিটিক্স নিয়েও আপনার গবেষণা আছে, ওয়ার্ল্ড সিকিউরিটি নিয়ে আপনার গবেষণা আছে। আমি যদি এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি আপনার কাছ থেকে, যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসি এবং ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি টুয়ার্ডস মানে রোহিঙ্গা ইন বাংলাদেশ, এখানে কি কোনো শিফট আপনি দেখতে পান, কোনো পরিবর্তন আপনি দেখতে পান, নাকি মানে আগের পলিসি নীতিমালাটাকে ডোনাল্ড ট্রাম্প অনুসরণ করে যাচ্ছে? ধন্যবাদ। খুবই মানে প্রাসঙ্গিক আরেকটি প্রসঙ্গ। জিওপলিটিক্যালি আমার মনে হয় সাগর ভাই, যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রোচটা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। ডেমোক্র্যাট যখন তারা পাওয়ারে ছিল, তাদের অ্যাপ্রোচটা খুব লিবারেল, বিকজ তাদের ট্র্যাডিশনালি হিস্টোরিক্যালি তারা ওভাবে তারা দেশ চালিয়েছে যুগের পর যুগ। কিন্তু ট্রাম্প হচ্ছেন সম্পূর্ণ একজন আনপ্রেডিক্টেবল মানুষ। উনি, আপনি তো নিজেই অবগত, আপনি তো গত 3-4 দিন থেকে দেখছি কি হচ্ছে আমাদের এখানে, অন অ্যান্ড অফ অ্যান্ড অন ট্যারিফ নিয়ে। আজকে আবার উনি বললেন যে না, আরো 1 মাস পজ দিচ্ছি। এই যে আপনার আনসার্টেনটি, কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে না, এবং আপনি নিশ্চয় অবগত আছেন, আপনার যতগুলো স্টক এক্সচেঞ্জ আছে নাসদাক সহ সবগুলোর সূচক কিন্তু পড়া শুরু হয়েছে। তো আমি বলবো যে জিওপলিটিক্যালি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রোচটা ভিন্ন। এখন আমার তো আশা ছিল যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গাটুকুতে কিছু করবে না, কিন্তু আনফরচুনেটলি যেটা ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে, আমি নিজেও খুব একটা ছিলাম না যে হয়তো হিউম্যানিটেরিয়ান এইড গুলো নিয়ে খুব একটা নাড়াচাড়া হবে না, বাট আমার মনে হয় হবে, অলরেডি হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে জিওপলিটিক্যালি আমেরিকা কি ইন্দো প্যাসিফিক এরিয়াতে আবারও অ্যাক্টিভ হবে, এই প্রশ্নটুকু যদি আপনি আমাকে করেন, আমি বলবো খুব কম সম্ভাবনা, খুবই কম। কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ফরেন পলিসিটা হচ্ছে আপনার সংঘাত এড়িয়ে যাওয়া, যতটুকু পারা যায় ওইভাবে। হ্যাঁ, আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মিডল ইস্ট গাজা ওয়ার নিয়ে তাদের প্রি অকুপেশনটা বেশি, ইন্দো প্যাসিফিক এরিয়াতে তাদের আগ্রহ খুবই খুবই কম। শুধুমাত্র সাউথ চায়না সি নিয়ে আমেরিকার যে স্ট্যান্ডিং পলিসি আছে ওটি চলতে থাকবে, কিন্তু আমি মনে করি যে এখানে কোনো আগ্রহই নাই। তবে হিউম্যানিটেরিয়ান সাইডটা নিয়ে আমার মনে হয় আমেরিকানরা আরেকটু লিবারাল হওয়া উচিত, এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন আমেরিকান অ্যাম্বাসেডর টু বাংলাদেশ নতুন অ্যাপয়েন্টেড হয়েছেন ভদ্রমহিলা, উনি শিগগিরই আসবেন। দেখা যাক, উনার আবার একটি ব্যাকগ্রাউন্ড আছে, উনি
উনাকে কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন যত কনফ্লিক্ট জায়গাতে ছিল উনাকে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি আপনার এই প্রশ্নটুকু শেষ করি। ইউএনএফ ডাব্লিউএফপি চিঠিটি যে ট্রিপল-আরসি কে দিয়েছে ওটা জাস্ট একটা ছোট্ট প্যারা আমি পড়ি। ওরা বলতেছে যে কারণ স্ট্র্যাটেজিক্যালি, however, due to severe funding shortfalls, WFP is once again at risk of reducing food assistance for the Rohingya refugees. Without immediate funding, this life-saving assistance will have to be significantly reduced. And hence, starting from April 1, WFP will have to cut the food voucher value from USD 12.50 to 6 per person in Cox's Bazar and Bhashan Char. Anything less would fall below the minimum survival level and fall to meet the basic delivery needs, unquote. এখন কথা হচ্ছে যে এই পুরো হিউম্যানিটেরিয়ান জিনিসটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কেন ওনারা এই পদক্ষেপ নিল, এটি দুর্ভাগ্যজনক, আমাদের কন্ট্রোলের বাইরে, কিছুই করার নেই। এবং সামগ্রিকভাবে আপনারা তো এটিও জানেন যে ট্রাম্প সম্ভবত একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করতে যাচ্ছেন খুব শিগগিরই ডিপার্টমেন্ট অফ এডুকেশন নিয়ে। তো খুবই আনসার্টেন, এবং ট্রাম্পের লিডারশিপ জিনিসটি আসলে ফলো করা আমার মনে হয় অসাধ্য একটা ব্যাপার। এবং এই যে আপনি বলছেন যে ট্রাম্পকে ফলো করাটা খুবই অসাধ্য ব্যাপার, এই জায়গাটায় ডক্টর কাউসার, আমি আজকে কানাডার ফরেন মিনিস্টার মেলানি জোলির একটা বক্তব্য আমি আপনাকে একটু কোট করতে চাই এখানে। কানাডা আমেরিকার এই ট্যারিফ নিয়ে যে আলাপ আলোচনাটা হচ্ছে সেই বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলছিলেন যে দেখেন, আপনি যখন সকার খেলবেন তখন আপনি জানেন যে গোল পোস্টটা কোথায়, আপনি বলটাকে নিয়ে সেদিকে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু কেউ যদি গোল পোস্টটাকে সাথে নিয়ে দৌড়াতে থাকে তাহলে তো আপনি গোল দিতে পারবেন না, আপনি সেখানে বল কিভাবে নিয়ে যাবেন? ডোনাল্ড ট্রাম্প তো গোল পোস্টটাকে হাতে নিয়ে দৌড়াচ্ছে। তো অবস্থাটা এরকম একটি পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্পকে বোঝাটা হচ্ছে মুশকিল এই কারণে যে তিনি গোল পোস্টটাকে তার হাতে করে বগল দাবা করে তিনি সাথে সাথে দৌড়াতে থাকেন, ফলে ঠিক কোনো গোলে আমরা পৌঁছতে পারি না। যাক, আমরা যে আলোচনায় ছিলাম দর্শক, আমি চমৎকার মেটাফোর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব চমৎকার ভাবে বললেন, গোল পোস্টে যদি না থাকে আপনি খেলবেন কি দিয়ে, খেলবো কি দিয়ে সে। আচ্ছা, আমরা যদি আবার ঠিক এই তহবিলের জায়গাটায় আসি ডক্টর কাউসার, যে আমরা এখন বুঝতে পারছি যে ডব্লিউএফপি তারা তাদের ফুড ভার্সনের যেটা 50% রিডিউস করে দিবে, কিন্তু আমরা তো জানতাম বা আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা থেকে দেখেছি ইউরোপীয় ইউনিয়ন এমনকি কানাডা অন্যান্য দেশ রোহিঙ্গাদের জন্য তহবিল বরাদ্দ করতো, তহবিল দিত। বাকিদের তহবিলের অবস্থাটা কোন পর্যায়ে আছে? বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য কি এখনো উন্নয়নশীল দেশগুলো কিংবা ডেভেলপমেন্ট পার্টনাররা ঠিক সেভাবে তহবিল দিচ্ছে, নাকি সেগুলো আসলে সংকুচিত হয়ে গেছে? জয়েন্ট রেসপন্স প্ল্যান, জেআরপি বলে সাগর ভাই, যেটি আপনি পাবেন ইন্টারনেটেও অ্যাভেলেবেল আছে, ওপেন সোর্স। ওখানকার লাস্ট যেটা আমি গত বছরটা দেখলাম যে ওখানে প্রতি বছর কমছে ভাইয়া, প্রতি বছর কমছে। 18তে জেআরপি যে নিড এবং অ্যাভেলেবেল রিসোর্স যে গ্রাফটা আপনি যদি দেখেন ভার্সেস 2024-এ যেটা লাস্ট পাবলিশ করেছে, এখানে দেখবেন যে গ্রাফটা নিম্নগামী। এটি একটি রিয়ালিটি ভাইয়া। এখন কথা হচ্ছে যে এই সময় আপনার আমার ধারণা অ্যারাউন্ড 40%, 40% মতো তাদের যে নিড এতটুকু আছে, কিন্তু 60% নেই। তো এইটি আপনি যদি বেসলাইন ধরে হিসাব করেন তার মানে এখন হচ্ছে আরো কমবে। আর অন্যান্য ডোনারদের যেটা কথা বললেন, কানাডা কিন্তু একটা বড় ডোনার ছিল ভাইয়া, এবং আপনার এটা নিশ্চয়ই মনে আছে যে অনারেবল বব রে যখন অ্যাপয়েন্টেড হলেন পার্সোনাল এনভয় হিসেবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর, তখন কিন্তু উনি ওই সময়টুকুতে কানাডার বিশাল একটা সিম্প্যাথি ছিল এই ইস্যুটুকু নিয়ে, যার জন্য অনারেবল বব রেকে দেয়া হলো এবং উনি গেলেন আসলেন একটু। তখন কিন্তু 3 বছরের জন্য $300 মিলিয়ন বরাদ্দ ছিল, এবং এটি শেষ হয়ে গেল। আমরা এখান থেকে অনেকটুকু লবিং করলাম, সিনেটর আমাদের এখানে আছেন ম্যারিলু ম্যাকফাদ্রেন, উনাকে আমরা অনেকভাবে জানালাম এবং এই সে। সো যাই হোক, এরপরে কিন্তু আবার 3 বছর এক্সটেনশন হলো এবং $279 মিলিয়ন মতো, ইফ আই এম নট রং, কন্টিনিউ করলো। কিন্তু গত বছর যখন এটা শেষ হয়ে গেল ভাইয়া, এই পর্যন্ত কিন্তু একটা টাকাও কিন্তু গ্র্যান্ট আমরা ফেডারেল গভর্নমেন্টের সরাসরি অ্যানাউন্সমেন্টে দেখি নাই। তবে আপনার 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, জানুয়ারি শেষের দিকে, ফেব্রুয়ারির আর্লি, আমাদের মিনিস্টার অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আহমেদ হুসেন উনি উইনিপেগে এসেছিলেন, এবং উনি আপনার এখানে এমসিআইসি নামে যে সংগঠন আছে
বাই দি ওয়ে দর্শকদের জন্য জানাচ্ছি যে ক্রিক এমসিআইসির মেম্বার, পার্মানেন্ট মেম্বার, এবং এমসিআইসি থেকে রোহিঙ্গাদের এডুকেশনের জন্য ক্রিক ফান্ড পায়। এখন এই সূত্রে যেটি হলো যে আহমেদ হোসেনের সাথে আমার খুব সংক্ষেপে কয়েকবার কথা হয়েছে, এবং উনি ওই সময় বাংলাদেশে যাচ্ছিলেন, এবং পরের 3 দিনের মধ্যে উনি বাংলাদেশে গেলেন। উনি কিন্তু আপনার 2 জায়গাতেই, ঢাকাতে এবং কক্সবাজারে, কিছু ফান্ডিং এর ডিক্লারেশন দিলেন। আমার এক্সাক্ট নাম্বারটা মনে নাই, তবে এটি সরাসরি আপনার কানাডিয়ান গভর্নমেন্টের কন্ট্রিবিউশন। আর অন্যান্য দেশের মধ্যে ভাইয়া সামগ্রিকভাবে আমার যেটা ধারণা, ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় অংশ আছে, এবং মিডল ইস্ট আপনার মনে হয় তাদের কিছু কন্ট্রিবিউশন আছে। তবে যেটা বললাম, ওভারঅল জয়েন্ট রেসপন্স প্ল্যানে আমার মনে হয় না এটি 40 ভাগের কিছু বেশি আছে কিনা, আমার ধারণা নাই, এবং আরো মানে মুভিং ফরওয়ার্ড এটা আরো কমবে ভাইয়া। তার মানে যে বিদেশিরাও এখন রোহিঙ্গাদের দিকে, আমি যদি এইভাবে বলি, এটি কি ভুল বলা হবে যে রোহিঙ্গারাও ক্রমশ তাদের হাত গুটিয়ে নিচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে রোহিঙ্গাদের দিক থেকে? সাগর ভাই, এটা তো জিওপলিটিক্যাল রিয়ালিটি, আপনি নিজেও সাংবাদিক হিসাবে অনেক কভার করেছেন। অফকোর্স ওয়েস্টের অ্যাটেনশন তো ভাইয়া ভ্যারি করে। ইউক্রেন নিয়ে আপনি নিশ্চয়ই বলবেন, কানাডিয়ানদের এবং কানাডিয়ান গভর্নমেন্টের যে পরিমাণ আগ্রহ, সেই পরিমাণ উচ্ছ্বাস কোথাও কিন্তু আপনি দেখছেন না, রাইট? তো অফকোর্স আগ্রহ কমে গেছে, এবং স্পেশালি একটি সমস্যা হয় কি, স্টেটলেস নিয়ে আমরা গবেষণা করি, ফোর্স ডিসপ্লেসমেন্ট নিয়ে। এখানে একটি চমৎকার ট্রেন্ড আছে ভাইয়া, সেটা হচ্ছে, দর্শকদের জন্য বলি, যে একটি জায়গা থেকে, যে কোনো একটি ভূখণ্ড থেকে যদি ফোর্স ডিসপ্লেসমেন্ট হয়, এবং যদি 2 থেকে 3 বছরের মধ্যে এটা যদি শেষ না হয় এবং তারা যদি ফেরত না আসে, তাহলে গবেষণা যেটা বলে যে সিংহভাগই আর কোনোদিনই ফেরত আসতে পারে না, কোনোদিনই পারে না। তো ইংরেজিতে প্রোট্রাক্টেড কনফ্লিক্ট বলি আমরা, এটি সরাসরি বাংলা কি হবে আমি অত্যন্ত দুঃখিত মনে বলতে পারছি না, বাট প্রোট্রাক্টেড নেচার অফ কনফ্লিক্টে গেলে ভাইয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এবং আজকে আমরা হিসাব করি 2017 অগস্ট থেকে 25 অগস্ট, এবং এগেইন মেটাফরিক্যালি যেটা বলে, দেয়ার ইজ নো এন্ড ইন সাইট, কোনো তো হোপ নাই, আরো কমপ্লিকেটেড হয়েছে। মিলিটারি কু হলো 21-এ, আরাকান আর্মি এখন 80% রাখাইন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আপনি কিভাবে বলবেন যে দেয়ার ইজ এ হোপ? এবং এই প্রোট্রাক্টেডনেস থেকেই ভাই এই সমস্যাটা হয়। এখন আমরা যদি এদিকে তাকাই যে ওয়েস্টের আগ্রহের জায়গা, মানে তাদের মানে ইন্টারেস্টটা শিফট করেছে, রোহিঙ্গারা এখন আর তাদের আগ্রহের জায়গায় নেই, কিংবা তাদের মানে ঠিক গুড বুকে তারা এখন আর নেই, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সির এইড কাট হয়ে যাচ্ছে, আর্থিক সহায়তা কমে যাচ্ছে। এবং এই যে খাবারের, যদি আমরা ঠিক এই জায়গাটা থেকে একটু প্রশ্নতে যাই, যে খাবারের বরাদ্দটা কমে যাচ্ছে, আরো অন্যান্য বরাদ্দ কমে যাচ্ছে, এর ফলে মানে একটা সামাজিক প্রতিক্রিয়া হতে পারে। তো সেই সামাজিক প্রতিক্রিয়াটা কিরকম হতে পারে? সেটাকে আমাদের ল অ্যান্ড অর্ডারকে কোনোভাবে ইম্প্যাক্টেড করবে, সেখানে ক্ষতিগ্রস্ত করবে, সমাজের মানে ভারসাম্য, যেটা ভারসাম্য কি কোনো ধরনের হুমকি তৈরি করবে? আপনি ভবিষ্যৎটা কিরকম দেখেন বাংলাদেশের রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে? আমি খুবই উদ্বিগ্ন, ব্যক্তিগতভাবে খুবই উদ্বিগ্ন। আজকে আমার ক্লাস ছিল, আমি গ্লোবাল পলিটিক্স পড়াই ইউনিভার্সিটি অফ উইনিপেগে। আমি আমার স্টুডেন্টদেরকে বলছিলাম এই জিনিসটাই আমি বলছিলাম, বিকজ আমি উদ্বিগ্ন, আমি দুঃখিত, আমি মর্মাহত, আমি হতাশ। কারণ একটি জিনিস দেখেন সাগর ভাই, G7 কান্ট্রিজ, কানাডা ইনক্লুসিভ, তাদের তো অর্থ আছে। এই যুদ্ধের পিছে এত অর্থ না ঢেলে একটি জনগোষ্ঠী যার কোনো কিছুই, কোনো উপায়ই নাই খেয়ে বেঁচে থাকার জন্য, এই বিষয়টুকু কেন এত গৌণ হবে? এটি তো আসলে একজন মানুষ হিসেবে, হ্যাঁ আমাদের অ্যাটাচমেন্ট থাকবেই, আমরা ওই এলাকার, সেটি অন্য কথা, কিন্তু এখানেও তো আমি আর আপনি অনেকদিন আছি, তো আমাদের একটা এই জিনিসটা খুবই বোঝা দুষ্কর। 3টি ভয়াবহ বিষয় ঘটতে যাচ্ছে এটি যদি কন্টিনিউ করে। এক, ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, এবং এই বিষয়টুকু এসছে আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আশা করি আপনি একটু সময় দিবেন, আমরা তাকে কানেক্ট করব। সে আমি আপনার এই বক্তব্যটা পরে আপনি একটু কানেক্ট করে নেন, তাহলে কোনো অসুবিধা নেই। তো সে আমাকে যেটা জানালো যে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স বাড়বে,
কারণ এখন এই যে বেসিক হিউম্যান নিডস বলি আমরা, এই যে মৌলিক চাহিদা খাবার, এটি যখন কমে যাবে এবং এটির জন্য কোনো অল্টারনেট সোর্সও থাকবে না, তখন এই ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স বাড়বে। আপনার ক্যাম্পের মধ্যে অলরেডি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু খারাপ এবং খারাপ হচ্ছেই। মানে গ্যাং বলতে আমি যেটা বলছি যে সমস্ত গ্রুপ আছে তারা কিন্তু আপনার এটি আরো তাড়াহুড়া করবে এবং তারা কিন্তু এই জিনিসগুলো খাবার নিয়ে কিন্তু এখন একটি সংঘাত তৈরি হবে। আর থার্ডলি যেটি হবে যে আমার খুব মনে হচ্ছে, কিন্তু আমি আসলে জিনিসটা ওরকম বলতে চাচ্ছি না ইন এ সেন্স এটা আবার কোনো অ্যালার্ম রেজ করে কিনা, আমার মনে হচ্ছে there will be an inevitable conflict with the host community, কারণ হোস্ট কমিউনিটিতে খাবার থাকবে, ক্যাম্পে থাকবে না। এবং মানে জুলাই পরবর্তী অগাস্ট পরবর্তী সিচুয়েশনে আমি যেটা দেখেছি যে আপনার ক্যাম্পের সিকিউরিটি ইজ ভেরি ল্যাক্স, এবং যদি ভাইয়া হোস্ট কমিউনিটিতে সংঘাত ছড়িয়ে পড়ে খাবারের জন্য, যেটি আসলে অ্যাভয়েড করা খুবই কষ্টসাধ্য, ডেসপারেট নিডস ডেসপারেট মেজার্স সিচুয়েশনটা, এইটি হলে তো ভাইয়া ভয়াবহ খবর আছে। কারণ ওই এলাকাতে এমনিতেই রোহিঙ্গারা কিন্তু ভাইয়া ডেমোগ্রাফিক্যালি 8 গুণ বেশি লোকাল পপুলেশনের চাইতে, এবং লোকাল পপুলেশনের গ্রোথটাও সম্ভবত অনেক বেশি। আপনার অলমোস্ট 60 পার মান্থ আমার যে লাস্ট যে স্ট্যাটিস্টিক্স আমি দেখেছি। তো এখন হোস্ট কমিউনিটিতে যদি ভাইয়া আক্রমণ হয় খাবার নিয়ে, এখন এইটি কিভাবে আপনি সামাল দিবেন? এটি কি আপনি সেনাবাহিনী, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন এগুলো দিয়ে আপনি কতটুকু সামাল দিতে পারবেন? আমার মনে হয় এটি ভেরি ডিফিকাল্ট ভাইয়া। এই জায়গাটায় সরকারের কি করণীয় বা সরকার কি করতে পারে সেই বিষয়ে আপনার সঙ্গে শুনবো, কিন্তু তার আগে আমার মনে হয় যে মাঠ থেকে যে আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যিনি, ওনার তথ্যগুলো আমরা একটু নিয়ে নিতে পারি। আচ্ছা, আমি আমাদের গবেষণা তো চলমান আছেই, তো আমি আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মিস্টার মোশাররফকে কানেক্ট করার চেষ্টা করছি। জি মোশাররফ, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? ওকে। তো আমাদের সাথে সঞ্চালক হিসেবে প্রখ্যাত সাংবাদিক সাগর ভাই আছেন, তো উনি আপনার সাথে সরাসরি কথা বলবেন। আমি উনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি, আপনি উনার প্রশ্নটা যদি না শুনে থাকেন আমি রিলে করব। সাগর ভাই। মোশাররফ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। সেই কারণে আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো যে সেখানকার পরিস্থিতিটা, এই যে মানে এখন একটা সিদ্ধান্ত হলো যে ডব্লিউএফপি খাবারের বাজেট কাট করে দিয়েছে অলমোস্ট 50%, এর ইম্প্যাক্টটা কি হতে পারে, আপনি কিভাবে দেখছেন, বা বর্তমান পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? থ্যাংক ইউ ভাই সুযোগ নেওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য। আর এটা বলতে গেলে তো ভাই আমি বলতে গেলে মানে অনেক কিছু বলা লাগবে, কিন্তু আমরা একটু সংক্ষেপে শুনবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা চিন্তার বাইরে, মানে কি রকম ইম্প্যাক্ট করবে বললে, এটা মানে খুব ব্যাডলি ইম্প্যাক্ট করবে। কারণ এই ব্যাডলি ইম্প্যাক্ট মানে আপনার অনেক ইম্প্যাক্ট করবে, কারণ একটা মানুষ তো $6 দিয়ে বাঁচতে পারে না এক মাস। কারণ এই $6 যদি আমরা চিন্তা করি, মাত্র 24 টাকা পার ডে বাংলাদেশি টাকা পড়তেছে একটা মানুষের জন্য, মাত্র 24 টাকা পার ডে, যেটাকে নিয়ে আমরা 2টা কলাই পাই না ক্যাম্পের মধ্যে 24 টাকা নিয়ে। তাহলে things are imagine how can we survive with 24 টাকা পার ডে ইন আর এটা অ্যালার্মলি লিড করে ডাইরেক্টলি হাঙ্গার স্ট্রাইক করার জন্য। আর বেশিরভাগ ক্যাম্পের মধ্যে চাইল্ড্রেন, আমরা যদি সবাই জানি এখানে অলমোস্ট 50% কাছাকাছি হচ্ছে চিলড্রেন। যে জায়গায় ক্ষেত্রে চিন্তা করি আপনার মেল নিউট্রিশন যেটা আছে, এটাই খুব এফেক্ট করবে। আর এটার কারণে ক্যাম্পের এনভায়রনমেন্টালও কিছু প্রবলেম বেরোতে পারে। সেটা হচ্ছে ধরেন কনফ্লিক্ট বাড়তে পারে, হোমেন ট্রাফিকিং বাড়তে পারে, বেড়ে যেতে পারে, মুভমেন্টও বেড়ে যেতে পারে, যেটুকু নিয়ে ক্যান্সার এনভায়রনমেন্ট অনেক ব্যাডলি এফেক্ট করবে। আর মানুষদেরকে একটু মেন্টালি এফেক্ট করবে। এখনো এটা নিয়ে মানে আমাদের কোনো কি হচ্ছে না, আপনাদের সার্ভিস ইয়েস, বাট সামহাও মানুষরা কি করতেছে এটা নিয়ে সার্ভাইভ করতেছে। বাট এখন যে অ্যালার্মটা অ্যানাউন্সমেন্টটা ফেব্রুয়ারি এপ্রিল থেকে দেওয়ার জন্য চিন্তা করতেছে $6, এটা নিয়ে খুব
রিফিউজিরা মেন্টালি এফেক্ট করতেছে, রিফিউজিদের অনেক সমস্যা হবে, তাদের মেন্টালি এবং তাদের চিলড্রেনদের অনেক ব্যাডলি এফেক্ট করবে। আমি একজন রিফিউজির, আমি নিজে বলতে পারতেছি আমি এক্সট্রা $6 নিয়ে আমি একবার কেমনে থাকবো, যে জায়গার মধ্যে আপনার দেখলে হলি আরেকটা হচ্ছে আপনার প্রপার অ্যাক্সেস নেই কোনো ইনকাম জেনারেশনের। রোহিঙ্গারা হচ্ছে বেশিরভাগ আপনার এই হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্টের উপরে রিলাই করা, অ্যাসিস্ট্যান্টের উপরে রিলাই করা এতগুলো মানে যদি একটা $6 দিয়ে পার মান্থ যদি চলতে হয় তাহলে এটা খুবই একটা দুঃখজনক আর খুবই একটা ভেরি ব্যাড একটা এফেক্ট করবে যে এরকম আমি দেখতেছি। আচ্ছা, কারণ এই ঈদের কারণে অনেক সমস্যা দেখতেছি আমরা, পার্টিকুলারলি ক্যাম্পের যেহেতু প্রপার কোনো ইনকাম জেনারেশন নাই, প্রপার কেন ইনকাম জেনারেশনের কারণে ক্যাম্পের যারা ফ্যামিলি আছে তাদের মধ্যে ইন্টিমেট ভাইরাস পার্টনার ভাইরাস বাইরে যায়, ইন্টিমেট পার্টনার ভাইরাস, এটা ফ্যামিলির মধ্যে অনেক প্রবলেম পেতে দেয়। যদি ফান্ডিংটা যদি আবার কাট হয়ে যায় তাহলে এটার ক্ষেত্রে যদি চিন্তা করি ফ্যামিলির মধ্যে আরো বিভিন্ন বড় বড় ভাইলেন্স কল করতে পারে, যেটা সামগ্রিকভাবে ল এন্ড অর্ডার ওখানে আরো ডিটারিয়েট করতে পারে। হ্যাঁ, আমার মনে হয় যে আমি বুঝতে পেরেছি। ডক্টর কাউসার, আপনি যদি আর কোনো কিছু ওনাকে প্রশ্ন করেন। থ্যাংক ইউ মোশাররফ, একটি জিনিস আপনি খুব সংক্ষেপে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনি কি ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং যেটা আছে এটার উপরে আপনার কি মনে হয়, এটা কি বেড়ে যাবে এই কারণে? আপনার কি মত? স্যার বেড়ে যেতে পারে, এখনো কিন্তু অনেক ইলিগাল হিউম্যান ট্রাফিকিং হচ্ছে এখান থেকে। আমরা যদি বলি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এটার মধ্যে বড় বড় এই হিউম্যান ট্রাফিকিং মাসিভ হচ্ছে। এটাই হচ্ছে একটা ইটের কারণে অথবা বলেন আমরা ইনকাম জেনারেশনের কারণে মানুষের হিউম্যান ট্রাফিকিং হয়ে যায়। যদি এটা হয় তাহলে আমার চিন্তা ভাবনা হচ্ছে আরো বেশি হিউম্যান ট্রাফিকিং হতে পারে, আর ফোর্সলি তারা হিউম্যান ট্রাফিকিং এ শিকার হতে পারে, ফোর্সিফুলি হতে পারে, কারণ সিচুয়েশন তাদেরকে ফোর্স করবে। হিউম্যান ট্রাফিকিং এ মাস চলে যাবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা পরে আবার আলাপ করব। শুধু দর্শক মন্ডলী, আমি ছোট্ট একটু এখানে সুবিধা নিচ্ছি সাগর ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে। সেটি হচ্ছে জনাব মোশাররফ কিন্তু আবার আমাদের এডুকেশন প্রোগ্রাম কোঅর্ডিনেটর। উনি আমাদের ক্রিকের একটা এডুকেশন প্রোগ্রাম মার্চের 1 তারিখে আমরা কিক অফ করেছি, উনি ওইটা পরিচালনা করছেন। ওনাদের অর্গানাইজেশন নাম হচ্ছে সংক্ষেপে RAEN, এবং উনি আমাদের ক্রিকের একজন রিসার্চ অ্যাসোসিয়েট। মোশাররফ, ভালো থাকেন, কথা হবে সামনে। আমরা শেষ করবার আগে ডক্টর কাউসার আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে আমরা তো খুবই মানে একটা গ্লোমি সিনারিও দেখতে পারলাম যে মানে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে যা ঘটতে যাচ্ছে সামনে। এখন আমরা যদি গভর্নমেন্টের পার্টটা দেখি, বাংলাদেশ সরকারের পার্টটা দেখি, আমরা জানি যে এখন অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্বে আছেন এবং একজন মানে হাই পাওয়ার্ড পারসনকে বিশেষ স্পেশাল এনভয় হিসেবে রোহিঙ্গাদের বিষয় নিয়ে ডিল করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেটাও আমরা দেখেছি, আমরা জানি। সামগ্রিকভাবে তাহলে গভর্নমেন্ট এই সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য কি করছে? আসলে কি কিছু করছে, বা সরকারের কি কিছু করণীয় আছে, বা সরকার কি করতে পারে? এটি একটি খুবই জটিল প্রশ্ন সাগর ভাই। আমি দুভাবে এটির উত্তর দেই। এক হচ্ছে বাংলাদেশ তো হোস্ট কান্ট্রি, এখন চাইলেও কি না চাইলেও বাংলাদেশ তো হোস্ট হয়ে গিয়েছে। এখন 2017 থেকে এত বড় একটা পপুলেশন বাংলাদেশে আছে আশ্রিত, এবং সবার ধারণা ছিল যে রিপ্যাট্রিয়েশন শুরু হয়ে যাবে, এই হলো বলে এই 100 জন যাবে, কিছুই হলো না শেষ পর্যন্ত। তো যেগুলো অনেকভাবে আমরা জানি কেন হয়নি। কিন্তু এখন বাংলাদেশের আসলে করার কি আছে, প্র্যাকটিক্যালি রিয়ালিস্টিক্যালি করার কি আছে? রিপ্যাট্রিয়েশন হবে না, রিপ্যাট্রিয়েশন আগামী 1 যুগ ধরেও হবে না, এটি আমি মোটামুটি বুঝতে পারছি, এবং আমি এটি অথরিটি নিয়ে বলতে পারবো যে এটি চিন্তা করে লাভ নেই। বাংলাদেশকে আসলে বসতে হবে ড্রয়িং বোর্ডে, এবং বাংলাদেশকে বের করতে হবে যে এই পপুলেশনটা যেটি এখন নিয়ারলি 1.3 মিলিয়ন, এটা 10 বছরে গিয়ে দাঁড়াবে 2 মিলিয়নের কাছাকাছি। এখন ওই এলাকাতে এই এত বড় একটা ম্যাসিভ পপুলেশন,
একে কন্টেইন করে এদেরকে কোনো কাজ ছাড়া শুধুমাত্র এই WFP এবং এদের উপর ভরসা করে খাওয়ানো, পড়ানো। এবং একটা জিনিস দেখেন সাগর ভাই, এই ধরনের সিচুয়েশনে কি হয়, ইয়াং মানুষরা যখন কোনো কার্যক্রম ছাড়াই, ক্যাম্পের মধ্যে তো কিছু করার নেই আপনার আসলে সারাদিন ধরে। এখন এরকম একটা সিচুয়েশন বাংলাদেশকে আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝা উচিত। এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তাদের অনেক লিমিটেশনস আছে, আমি অবশ্যই স্বীকার করছি, এবং হয়তো এটি প্রায়োরিটিতে নাই আমার যেটা ধারণা, কারণ আমি আসলে ভিজিবলি তেমন কোনো অ্যাক্টিভিটিস দেখিনি, যদিও অনেকেই অনেকভাবে বলছেন, থাইল্যান্ডে গিয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইত্যাদি, তো ডিসেম্বরে যেটা হলো, তো এগুলো হয়েছে, আমি কিছুটা দেখেছি, বাট ওরকম ইফেক্টিভলি আমি তো কিছু দেখছি না। এগেইন সম্ভবত এটি প্রায়োরিটি নয়। আর কি করা উচিত ভাইয়া, এটি লং টার্ম একটা ব্যাপার, এবং এতে সবাই মিলে আসলে বাংলাদেশে এক ধরনের ঐক্য থাকতে হবে, এবং সবাই মিলে চিন্তা করতে হবে এটি কি করা যায়। কারণ যেটি বললাম, রাখাইনে রোহিঙ্গারা ফেরত যাবে না আগামী 1 দশক ধরে। এটি আপনাকে মাথায় রেখে তারপরে আপনাকে ড্রয়িং বোর্ডে আপনাকে বসে বের করতে হবে আসলে এদেরকে নিয়ে আপনি কি করবেন। কারণ এটি আপনি যেটা শুরুতেই বলেছেন আজকের অনুষ্ঠানে, এটি একটি বিস্ফোরক সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে ওই পার্টিকুলার ওই এলাকাতে। তবে আমি একটা জিনিস দর্শকদের জন্য বলি আপনার সুবাদে, সেটি হচ্ছে যে ভাই, আমি কোনোভাবেই যেন আমার কথা এভাবে শোনা না যায় যে রোহিঙ্গারা আসলে একটি সমস্যা, এই ধরনের জিনিস আমি কখনোই বলি না যত ফোরামে আমি কথা বলি। আমি বলতে চাই যে এটি একটি আনফরচুনেট সিচুয়েশন, এটার জন্য রোহিঙ্গাদের আসলে কোনো কিছু করার ছিল না, তারা পরিস্থিতির শিকার, যেরকম বিভিন্ন কনফ্লিক্টে গ্লোবালি বিভিন্ন জায়গায় মানুষ শিকার হয়, তারাও শিকার। এখন এই আনফরচুনেট সিচুয়েশনে পড়ে তারা এখানে আছে। এখন কথা হচ্ছে যে তাদেরকে, এবং এরা কিন্তু খুব রেজিলিয়েন্ট রোহিঙ্গারা। আপনারা এই বছর যদি কেউ ক্যাম্পে যান, আপনারা দেখবেন 2018-র সিচুয়েশন আর এখন কিন্তু অনেক ভিন্ন। এখন কিন্তু সবুজ হয়ে আছে বিভিন্ন জায়গা। 18-19-এ আমি যখন গিয়েছি, এগুলো সব ন্যাড়া ছিল, পাহাড়ের উপর পাহাড় কিন্তু সব হলুদ হয়েছিল, আমার কাছে এখনো ছবি আছে অনেক। আর এখন আমি নভেম্বরে গিয়ে দেখলাম যে সব সবুজ, সব সবুজ। তার মানে বনায়ন হয়েছে, ইফেক্টিভ হয়েছে, এবং তারা অনেক অর্গানাইজড, রোহিঙ্গারা ভিতরে তারা নিজেদের মধ্যে তারা তো কার্যক্রম চালাচ্ছে। তো রোহিঙ্গারা খুব রেজিলিয়েন্ট একটা গ্রুপ আমার দেখা মতে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি তাদের এই, এবং তারা কিন্তু খুবই নন ভায়োলেন্ট। যা আপনারা শুনছেন দেখছেন, এটি আমার মনে হয় মিনিমাম হতে পারে। আপনারা চিন্তা করেন অন্যান্য জায়গাতে কিরকম হয় এরকম ডিসপ্লেস মানুষ থাকলে, কিন্তু এজ এ গ্রুপ এরা কিন্তু খুবই নন ভায়োলেন্ট, ধর্মভীরু, সবাই সুন্নি মুসলমান, ভেরি কনজারভেটিভ। তো এগুলো কিছু পজিটিভ দিক আছে এই জনগোষ্ঠীর, কিন্তু সামগ্রিকভাবে আপনার এই প্রশ্নের আমার কোনোই উত্তর নাই ভাইয়া। বাংলাদেশের পলিসি মেকাররা আসলেও আপনার সিরিয়াস হতে হবে। আমি এই জিনিসটা 20-এ আপনার নভেম্বরের 3 তারিখে আমার একটা লেকচার ছিল, 20 আপনারা সবাই জানেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ, বাংলাদেশের সরকারের থিঙ্ক ট্যাঙ্ক, যে প্রতিষ্ঠান, ওখানে আমি লেকচার দিয়েছি জিওপলিটিক্স এবং ইভলভিং সিচুয়েশন। ওইখানে অনেকে এসেছিলেন, রিটায়ার্ড অ্যাম্বাসেডার্স, যারা মিয়ানমারে অ্যাম্বাসেডার ছিলেন, এখন রিটায়ার্ড, ওনারা আসছেন, সরাসরি অনেক রকম ডিসকাশন হয়েছে। এবং তখন আমি অবাক হয়ে খেয়াল করলাম, বাংলাদেশের কিন্তু কখনোই মিয়ানমার নিয়ে, রোহিঙ্গা নিয়ে কোনো পলিসি ছিল না। এবং কেন নাই সেটি হয়তো গবেষণার বিষয়, কিন্তু ওনারা সবাই একই কথা বললেন যে বাংলাদেশের কি একটা অজ্ঞাত কারণে পলিসি নাই। এখন পলিসি আপনার অনেক রকম হতে পারে, প্রতিরক্ষা পলিসি হতে পারে, 2 নম্বর হচ্ছে হিউম্যানিটেরিয়ান পলিসি হতে পারে, তৃতীয় হচ্ছে এই জনগোষ্ঠী নিয়ে কি করা যায় এটা পলিসি হতে পারে। এবং আমি খুব আশা করব ডক্টর ইউনূস এখন আমাদের লিড দিচ্ছেন বাংলাদেশে, সরকারের দায়িত্ব পালন করছেন, সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। উনি হাই পাওয়ার মানুষ, উনি অনেক ক্যাপেবল মানুষ, এবং উনি অনেককে চিনেন ইন্টারন্যাশনালি। তো আমি আপনার মাধ্যমে ওনার কাছে খুবই বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে আপনি যদি একটু কথা বলেন ইন্টারন্যাশনাল ডোনারদের সাথে, আপনার নেটওয়ার্ক ব্যবহার করে, তাহলে হয়তো কিছু ফান্ড আসবে এবং হয়তো কিছুদিন চালানো যাবে। আদারওয়াইজ শুধু আমেরিকার দিকে তাকিয়ে থাকলে আমার মনে হয় এটি ভুল হবে।
আমরা আশা করব যে সরকার প্রোঅ্যাক্টিভলি পজিটিভ চিন্তা করবেন এবং এই যে রোহিঙ্গার সমস্যা, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে এটি একটি টাইম বোম হয়ে আছে, সো একটা টাইম বোম যেন বিস্ফোরিত না হয়, সেটি যেন ফিউজ হয়ে যায়, সেটি যেন শান্তির বা সুখের কোনো একটি বিষয়ে রূপান্তরিত হয়, পরিণত হয়, সেরকম একটি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সে আশা করব, সে আশা করে আজকের আলোচনাটি এখানে শেষ করব। ডক্টর কাউসার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার করে আপনি রোহিঙ্গা পরিস্থিতি এবং জিও পলিটিক্যাল এন্ড ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সিচুয়েশন গুলো ব্যাখ্যা করলেন। আমরা ভবিষ্যতে আবারও এই ধরনের বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের আলোচনাটি শোনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের মেসেজটুকু পৌঁছাবে। তবে শেষ কথা সাগর ভাই, আবার আপনার অনুমতি নিয়ে বলছি, রোহিঙ্গারা যে কারণে এখানে আছে এটি তাদের কন্ট্রোলের বাইরে। এই বিষয়টুকু একটু আপনারা বাংলাদেশে যারা আছেন আপনারা এই জিনিসটুকু এইভাবে একটু দেখবেন, আমি এটাই বিনীত অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। এটি তাদের দোষ নয়, এটি যে কোনো সময় হতে পারে। আমাদের বাংলাদেশের জন্মের সময় কিন্তু এরকম একটি সিচুয়েশন তৈরি হয়েছিল, এবং ভালো হচ্ছে যে এটা শেষ হয়েছে দ্রুত, কিন্তু তাদের ভাগ্য খারাপ, এটি দীর্ঘায়িত হচ্ছে। অতএব ওইভাবে একটু আপনারা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে আপনারা পলিসি ফর্মুলেশন করবেন, এবং সাগর ভাইয়ের সাথে আমি এটিও ইকো করছি যে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান